বৃদ্ধ লোকটি কবর খুঁড়ছেন। খনন করতে করতে একসময় মাটির তলা থেকে উঠে এলো প্রাচীন আমলের 2 টুকরো ইট। কবরের উপরে এই ধরনের ছোটো ছোটো এরকম ইট ছিল আর কি। হয়তো আগে হয়তো ভালো ছিল, এটা আগে এখন কখনো ভাঙ্গে টেঙ্গে এরকম কেউ ভাঙ্গে ফালাইছে না, এমনি হয়েছে। তিনি তলোয়ারের শক্তিতে গোটা এক সাম্রাজ্যকে টেক্কা দিয়েছিলেন। আজ তার কবরটি যেন সময়ের স্রোতে এক অদ্ভুত নীরবতায় ঢাকা পড়ে গেছে। লোকে বলে এই মাটির নিচে মিশে আছে সেই অবাধ্য প্রাণটি, যাকে দমানোর সাধ্য ছিল না কোনো সম্রাটের। সকাল সকাল সংসদ ভবন এলাকা থেকে বাসে উঠলাম। জানালার বাইরে দ্রুত বদলে যাওয়া দৃশ্যপট দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম, শহরের এই যান্ত্রিকতা পেছনে ফেলে আজ একটু নিঃশ্বাস নেব। ব্যস্ত শহরটাকে পেছনে ফেলে যখন গাজীপুরের টঙ্গীতে নামলাম, চারপাশের কোলাহলি যেন বলে দিচ্ছিল ঢাকার সীমানা ছাড়িয়ে আমি এখন অন্য এক পথে। টঙ্গী থেকে অটোরিকশায় চড়ে ছুটলাম কাপাসিয়ার দিকে। দুপাশের অপরিচিত জায়গাগুলো আমার যাত্রায় যোগ করল নতুন এক মাত্রা। যত সামনে এগোচ্ছিলাম, শহুরে ধুলোবালি যেন ততই ফিকে হয়ে আসছিল। কাপাসিয়া পৌঁছে এবার গন্তব্য বক্তারপুর গ্রাম। সরু আঁকাবাঁকা পথ, মাথার ওপর গাছের সুশীতল ছায়া। এই পথটায় যেন আমার সব ক্লান্তি ভুলিয়ে দিচ্ছিল। চারপাশ তখন একদম নিঝুম। কয়েক মিনিটের হাঁটা পথ। মনে হচ্ছিল নাগরিক কোলাহল থেকে আমি এখন যোজন যোজন দূরে। আর ঠিক তখনই গাছের আড়ালে উকি দিল আমার সেই কাঙ্ক্ষিত গন্তব্য। সকালের সেই সতেজতা আর দীর্ঘ পথের এই রোমাঞ্চকর ধকল সবই যেন নিমিষেই বিলীন হয়ে গেল। ইতিহাসের পাতায় যিনি এক দুর্ধর্ষ শাসক, মুঘলদের জন্য দুঃস্বপ্ন, এখানে নিঃশব্দে শুয়ে আছেন তিনি। এটাই মসনদিয়ালা ঈসা খাঁর কবর। কিন্তু এটা কি শুধু একটি কবর, নাকি এর পেছনে রয়েছে আরও অজানা ইতিহাস? চলুন ইতিহাসের ভেতর প্রবেশ করা যাক। মুঘলদের বিরুদ্ধে বাংলার যুদ্ধে যে 12 ভূঁইয়াদের নাম শোনা যায়, তাদের তালিকায় সবার আগে আসে ঈসা খাঁর নাম। তার বীরত্ব আর কৌশলের গল্প ইতিহাস আর লোকগাথায় বর্ণিত আছে। ঢাকার অদূরে সোনারগাঁয়ে ছিল এই শাসকের রাজধানী। ঈসা খাঁর জীবন যেন কোনো মহাকাব্যের চেয়েও নাটকীয়। আনুমানিক 1529 সালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক জমিদার বংশে তার জন্ম। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে শৈশব কেটেছে সুদূর মধ্য এশিয়ার তুরান বা তুর্কমেনিস্তানে একজন কৃতদাস হিসেবে। কিন্তু রক্তে যার বীরের তেজ, তাকে কি বেঁধে রাখা যায়? একদিন শিকল ছিঁড়ে তিনি ফিরে এলেন প্রিয় বাংলায়। মেধা, চাতুর্য আর অসীম সাহসে পুনরুদ্ধার করলেন পিতার হারানো জমিদারি। কৃতদাস থেকে হয়ে উঠলেন বাংলার স্বাধীন সুলতান। তবে একটা প্রশ্ন থেকেই যায়, যার জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়, বাংলো বাড়ি কিশোরগঞ্জে, রাজধানী সোনারগাঁয়ে, তাকে কিভাবে এখানে সমাহিত করা হলো? মুঘল বাহিনী থেকে রক্ষা পেতে বক্তারপুর দুর্গে প্রায় বসবাস করতেন ঈসা খাঁ। তিনি ছিলেন ভাওয়ালের শাসক 12 ভূঁইয়ার অন্যতম ফজল গাজীর বন্ধু। দুজনই মুঘল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতেন। ঈসা খাঁ কিশোরগঞ্জের 11 সিন্দুর দুর্গকে প্রধান সামরিক দুর্গ হিসেবে গড়ে তোলেন। তবে কাপাসিয়ার একডালা দুর্গে অবস্থান করে মুঘল আক্রমণ প্রতিরোধ করেন। সম্রাট আকবর সিংহাসনে বসে ভারতবর্ষের প্রায় সব এলাকায় শাসন কর্তৃত্ব আনতে পারলেও বাংলাকে পুরোপুরি কবজা করতে পারেননি। ওই সময় বাংলায় বড় বড় জমিদার ছিলেন, তাদের নিজস্ব বাহিনী ছিল, তারা নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন। সবার নেতা ছিলেন ঈসা খাঁ। তখন কোনো জমিদারের ওপর আক্রমণ হলে একযোগে ঝাঁপিয়ে পড়তেন। বাংলায় মুঘল শাসকেরা বারবার আক্রমণ করেও ব্যর্থ হন। সোনারগাঁ থেকে জঙ্গলবাড়ি, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে রংপুর ছিল 12 ভূঁইয়াদের এলাকা। 1575 সালে সম্রাট আকবর বাংলা বিজয়ের পর 12 ভূঁইয়াদের দমনের জন্য সেনাপতি মানসিংহকে পাঠান। কিন্তু বীর ঈসা খাঁ তাকে যুদ্ধে পরাজিত করেন।
1596 সালে দুর্জন সিং সহ অনেক মুঘল সৈন্য ঈশা খাঁ ও মাসুম খাঁ কাবুলির সম্মিলিত বাহিনীর হাতে নিহত ও বন্দী হন। পরে ঈশা খাঁ মুঘলদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে আকবরের আনুগত্য স্বীকার করেন এবং বন্দীদের মুক্তি দেন। তিনি মানসিংহের সঙ্গে আগ্রা গিয়ে সম্রাট আকবরের সঙ্গে সাক্ষাৎ করেন। সম্রাট তাকে দেওয়ান ও মসনদি আলা উপাধিতে ভূষিত করেন। যুদ্ধের প্রস্তুতি ও প্রতিরোধের জন্য তিনি 11 সিন্ধু ও বক্তারপুরে দুর্গ নির্মাণ করেছিলেন। জীবনের শেষ দিকে সোনারগাঁয়ে ফিরে আসার পথে অসুস্থ হলে তিনি বক্তারপুর দুর্গে অবস্থান নেন এবং 1599 সালের 17 সেপ্টেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে বক্তারপুর দুর্গের দিঘির পশ্চিম পাড়ে সমাহিত করা হয়। সময়ের বিবর্তনে হারিয়ে গেছে সেই বিশাল দুর্গ। এখন মাটি খুঁড়লে হয়তো দু একটি প্রাচীন ইট বের হয়, যা কালের সাক্ষী হয়ে টিকে আছে। এই কবরটি বছরের পর বছর একজন বিশিষ্ট ব্যক্তির হিসেবে এলাকাবাসী জানতেন। 3 দশক আগে প্রত্নতত্ত্ব বিভাগ ওই গ্রামে গিয়ে কবরটি ঈশা খাঁর কবর বলে চিহ্নিত করে। লোকজন বেড়া দিয়ে কবরটি সংরক্ষণের চেষ্টা করে। প্রশাসনের উদ্যোগে তার সমাধিতে এখন নতুনত্ব ও আধুনিকতার ছোঁয়া লেগেছে। স্থানীয় এক বয়স্ক লোক তালা খুলে কবরের ভেতরে ঢোকার সুযোগ করে দিলেন। শুধু তাই নয়, কোদাল দিয়ে কবর খুঁড়ে 2 টুকরো প্রাচীন ইট বের করে দেখালেন। কবরের উপরে এই ধরনের ছোট ছোট এরকম ইট ছিল আর কি। হয়তো আগে হয়তো ভালো ছিল, এটা আগে এখন কখনো ভাঙ্গে টেঙ্গে এরকম কেউ কেউ ভাঙ্গে ফালাইছে না, এমনি হয়েছে। তাছাড়া আমরা জানি না এই ইটগুলোই ছিল, এই যেরকম স্তূপ ছিল এরকম ইটে। তবে আমরা পুকুর থেকে যে প্রত্নতত্ত্ব বিভাগের লোক আসতো, ওদেরকে আমরা পুকুর থেকে যে বাঁধানো গাছ ছিল ওইটা কিন্তু বড় ইট উঠাইতেছি আমরা। এই পুকুরে এখন বাঁধানো গাছ ছিল। তারপরে পিছনে একটা পুকুর আছে, ওই পুকুর থেকে নিজে আমি কোদালটা উঠাইয়া প্রত্নতত্ত্ব বিভাগের লোক আসছে এদের যে উঠাই দিচ্ছি, তখন এগুলো ছিল আপনার এত বড় বড় ইট আছে এরকম। এখন যে আমাদের ইটগুলো আছে এটার চেয়ে আরো ডাবল বড় বড় ইট। একসময় স্থানীয় হিন্দু বাসিন্দারা কবরটি দেখভাল করতেন। তারা এটিকে একজন পুণ্যবান ব্যক্তির কবর হিসেবে ভক্তি করতেন। এমনকি এই কবর ঘিরে নানা অলৌকিক ঘটনাও প্রচলিত আছে। ওরা এই জায়গাটা সেভ করে রাখতো, নিরাপদে রাখতো, যাতে কোনো অত্যাচার না হয় এটার মধ্যে, কিন্তু পচরা পায়খানা কোনো ইয়ে না হয় এটার জন্য। তখন হিন্দুরা যাওয়ার পরে মুসলমানরা আসার পরে ওদের কাছে বলে গেছে যে এই জায়গাটা তোমরা নিরাপদে রাখি, এটার মধ্যে যদি কোনো অত্যাচার হয়, পচরা পায়খানা হয়, তাইলে কিন্তু তোমাদের ক্ষতি হবে এরকম। তখন এইটা আমরা ওই হিন্দুদের কাছে গিয়ে শুনছি আর কি, এটা যে বইলে গেছে। তারপরে এই যে এখানে ইট ছিল, এখন ইট আছে, ওই ইট নিয়ে গোড়ার নিচে দিত। বর্ষাতে যে কাদা হয়তো গোড়ার নিচে দিতে পরে ইট গোড়া কিন্তু লাফাইছে। যেই লোক ইট নিয়ে দিছে ওই লোকের নিজের কথা আমার কাছে নিজে বলছে যে আমি পরে ইট নিজের মাথায় করে আবার এই জায়গায় ফেরত দিয়েছি, পরে গোড়া লাফানি বন্ধ হয়েছে। ঈশা খাঁর কবরের অবস্থান নিয়ে এখনও বেশিরভাগ মানুষ জানেন না। আমি জানতে পেরে ছুটে এসেছি, আপনাদেরও দেখাতে এসেছি। ইতিহাসের পাতায় পড়া সেই নাম ঈশা খাঁ আজ তার কবরের সামনে দাঁড়িয়ে আছি। ভাবতেই অদ্ভুত লাগছে, যে মানুষটা একসময় যুদ্ধের ময়দান কাঁপিয়েছেন সেই মানুষটাই এখন শুয়ে আছেন নীরব নিস্তব্ধ। মুঘলদের গতিরোধ করা সেই তলোয়ার আজ স্তব্ধ, কিন্তু বাংলার স্বাধীনতার যে বীজ তিনি বুনেছিলেন তা অম্লান। বক্তারপুরের এই নিঝুম ছায়ায় ঘুমিয়ে আছেন এক অবিনাশী বীর। তার স্মৃতি বেঁচে থাক বাংলার মানচিত্রে, বাঙালির হৃদয়ে।